ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্যে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা অনেক দিন ধরেই আমাকে বলছো যে এসএসসি পেপারের সাজেশান দিতে, অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং পেপারের ওপরে যে সাজেশান ভিডিওটি এতদিন ধরে তোমরা যে চাইছিলে, আজকে এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য রেখেছি। শুরুর আগে বলে রাখি, এই পেপারের ওপরে সাজেশানটা কিন্তু 2 অথবা 5 এবং 5 অথবা 15 এইভাবে কিন্তু কোশ্চেনগুলোকে ভাগ করে আমি দিয়েছি। যেহেতু তোমরা এই সিলেবাসের ওপর প্রথম এক্সাম দেবে, তার জন্য কিন্তু সাজেশান করাটা একটু টাফ। তার জন্যে আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু কোশ্চেনগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যাতে তোমরা এই টপিকগুলো খুব ভালোভাবে পড়লে তোমাদের হোল সিলেবাসটা কমপ্লিট হয় এবং পরীক্ষাতেও কিন্তু ভালোভাবে তোমরা এক্সামটা দিতে পারবে। সুতরাং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এর পরবর্তীতে কিন্তু এরকম হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আমি পরপর নিয়ে আসব। এবং আমার ফেসবুক পেজ পিডি স্যার উইথ জিওগ্রাফিতেও তোমরা একটু ফলো করে রাখো। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, প্রত্যেকটা টপিক ওয়াইজ যেহেতু আমি কোশ্চেনগুলোকে রেখেছি, তার জন্যে ফার্স্ট ইউনিটের মধ্যে 3টে তোমাদের টপিক আছে: ডেফিনেশন, স্কোপ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং। নাম্বার 2 হচ্ছে লিগাল অ্যান্ড পলিসি ফ্রেমওয়ার্ক ফর ম্যানেজমেন্ট, এয়ার, ওয়াটার, ফরেস্ট, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। অ্যান্ড নাম্বার 3, স্ট্রাকচার অফ গভর্নেন্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিস। ইউনিট 1-এর মধ্যে এই 3টে টপিকের ওপরের কোশ্চেনগুলোকে কিন্তু আমি পরপর সাজিয়ে দিয়েছি। তাহলে ফার্স্ট টপিকের ওপরে যে সাজেস্টিভ কোশ্চেনগুলো আমরা একবার দেখে নিই। তো ফার্স্ট টপিকের ওপরে 2 এবং 5 নাম্বারের কোশ্চেনগুলো কীরকম আসতে পারে একবার দেখে নাও। এক্ষেত্রে এইভাবে দেওয়ার মানেটা হলো, কিছু কিছু কোশ্চেন কিন্তু 2 মার্কসের 5-এ আসতে পারে। এরপরে দেখবে আমি আবার 5 অথবা 15 মার্কসের কোশ্চেন রেখেছি, সেক্ষেত্রে কিছু কিছু 5 মার্কস এবং 15 মার্কসেও কিন্তু দিয়ে দিতে পারে। সুতরাং তোমরা সেইভাবেই প্রিপারেশনটা করে রাখবে এবং মনে রাখবে যে এই এসএসসি পেপারে কিন্তু 2 মার্কসের তোমাদের 10টা কিন্তু তোমাদের লিখতে হবে, 5 মার্কসেও কিন্তু তোমাদের লিখতে হয় এবং 10 মার্কসেরও কিন্তু 3টে লিখতে হয়। সুতরাং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশনটা করে রাখতে হবে। তো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ EIA অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। সেই সঙ্গে সঙ্গে আর একটা কোশ্চেন দেখো, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট অর্থাৎ EIS। নেক্সট হচ্ছে হোয়াট ইজ EMP অর্থাৎ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং। নেক্সট হচ্ছে হোয়াট ইজ স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল স্টেট অ্যাসেসমেন্ট। তাহলে কী বললাম, হোয়াট ইজ স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2, স্টেট দ্য ফাংশন অফ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ MOEFCC। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার 3, what are the objectives and importance of EIA, EPM, সরি এই লেখাটা একটু উল্টে গেছে, এখানে হবে EMP অর্থাৎ এনভায়রনমেন্টাল প্ল্যানিং ম্যানেজমেন্ট, তোমরা একটু কারেকশন করে নিও। অ্যান্ড নেক্সট হচ্ছে SEA অর্থাৎ স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটারই অবজেক্টিভস এবং ইম্পর্টেন্ট পড়তে হবে। কোন কোনগুলো? একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের
অবজেক্টিভস ইম্পর্টেন্স, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের অবজেক্টিভস তার ইম্পর্টেন্স এবং স্ট্র্যাটেজিক্স এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টের অবজেক্টিভস এবং তার ইম্পর্টেন্স পড়তে হবে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপ অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। নাম্বার 5, স্টেট দ্য বেসিক প্রিন্সিপাল অফ EIA। এক্ষেত্রেও কিন্তু স্টেট দ্য টু প্রিন্সিপাল অফ EIA এরকমভাবে বলে দিতে পারে। নেক্সট নাম্বার 6, মেনশন দ্য ইউটিলিটি অফ EIA, অর্থাৎ এক্ষেত্রেও বলতে পারে যে মেনশন দ্য টু ইউটিলিটি অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। নেক্সট, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল অডিট অ্যান্ড কারেক্টিভ অ্যাকশন প্ল্যান, CAP। কারেক্টিভ অ্যাকশন প্ল্যান শর্ট ফর্ম হচ্ছে CAP, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্টাল অডিট তোমাদের এই সিলেবাসের শেষের দিকেও কিন্তু আছে, সুতরাং এখানে আমি কোশ্চেনটা 2 মার্কসের জন্য কিন্তু দিয়ে রেখেছি। তাহলে ফার্স্ট টপিকের ওপরে ডেফিনেশন, স্কোপ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের ওপরে এই যে 2 মার্কস অথবা 5 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হচ্ছে। সুতরাং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করে রাখবে। নেক্সট, এই ফার্স্ট টপিকের ওপরে 5 অথবা 15 মার্কসের কোশ্চেনগুলো একবার তোমরা দেখে নাও। 5 মার্কসের কোশ্চেনের মধ্যে ফার্স্ট হচ্ছে ডিসকাস দ্য স্কোপ অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং। তাহলে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের স্কোপ লিখতে হবে। নেক্সট কী বলেছে, ডিস্টিংগুইশ বিটুইন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট। নেক্সট, state the difference between environmental impact assessment and environmental management planning। তাহলে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট প্ল্যানিংয়ের মধ্যে পার্থক্য তোমাদের তৈরি করে রাখতে হবে। ডিসকাস দ্য রোল অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং ইন কন্ট্রোলিং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস। Number 5, explain the objectives and significance of environmental impact assessment। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো। নেক্সট, টপিক নম্বর 2 এর 2 এবং 5 মার্কসের কোশ্চেনগুলো একবার দেখে নাও। ফার্স্ট কোশ্চেন ইজ মেনশন দ্য ফাংশন অফ CPCB অ্যান্ড SPCB। এক্ষেত্রেও কিন্তু পরীক্ষার ক্ষেত্রে SPCBS এই কথাটাও কিন্তু উল্লেখ করে দিতে পারে। নেক্সট, হোয়াট আর দ্য মেইন অবজেক্টিভস অফ ফরেস্ট ম্যানেজমেন্ট। নাম্বার 3, হোয়াট ইজ সোশ্যাল ফরেস্ট্রি, অ্যান্ড নাম্বার 4, হাউ দ্য জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, শর্টে হচ্ছে JFM, হেল্প ইন ফরেস্ট ম্যানেজমেন্ট। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু শর্ট ফর্মও দিয়ে বলতে পারে। তাহলে কীভাবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টটা ফরেস্ট ম্যানেজমেন্টকে হেল্প করছে বা কীভাবে করে সেইটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে। তাহলে এই 2 মার্কসের 4টে আমার মনে হয়েছে টপিক নাম্বার 3 বা 2 থেকে খুব ইম্পর্টেন্ট। এরপর এই টপিকের ওপরে 5 এবং 15 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও, কারণ এই টপিকটা কিন্তু লিগাল এবং পলিসি ফ্রেমওয়ার্ক ফর ম্যানেজমেন্ট, এয়ার, ওয়াটার, ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। সুতরাং এখানে সবসময় বিভিন্ন অ্যাক্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্যে 5 এবং 15 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে আমি কিন্তু বিভিন্ন অ্যাক্টগুলো এখানে রেখেছি, যেগুলো প্রিভিয়াস পরীক্ষাও এই টপিকের ওপরে রিলেটেড করে এসেছে এবং আমার যেগুলো মনে হচ্ছে সাজেস্টিভ এই পরীক্ষার জন্য বা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু এখানে দেখেছি। সুতরাং দেখে নাও।
State the main features of Biodiversity Act 2002. Number 2, discuss the main characteristics of Forest Conservation Act 1980. Number 3, what are the main characteristics of Wildlife Protection Act 1972? State the objectives and characteristics of Indian Forest Act 1927. Very important. Number 5, state the objectives and characteristics of Air Prevention and Control of Pollution Act 1981. এবং সেম টাইপেরই কোশ্চেন, স্টেট দ্য অবজেক্টিভস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974। যেহেতু তোমাদের টপিক এখানে দেওয়া আছে এয়ার, ওয়াটার, ফরেস্ট, সুতরাং এই টপিকে বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট এই টপিকের ওপরে কিন্তু কোশ্চেনগুলো আসবে। অ্যান্ড লাস্ট দেখো, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986। এই টোটাল কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আবারও কিন্তু আমি বলে রাখছি যে এই টোটাল যে সাজেশনটা কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন যেগুলো এই টপিক রিলেটেড কিছু ছিল এবং আমার যেগুলো মনে হয়েছে সেইগুলো কিন্তু তোমাদের একটা সাজেস্টিভ কোশ্চেন দেওয়ার আমি চেষ্টা করেছি। সুতরাং তোমরা অবশ্যই কিন্তু হোল সিলেবাসটা পড়বে, তাহলে দেখবে পরীক্ষাতে কোনোদিনই অসুবিধা হবে না কোনো কোশ্চেন নিয়ে, বা এই সাজেশন কোশ্চেন তো আছেই। সুতরাং তোমরা পুরো সিলেবাসটা যদি বইয়ের মধ্যে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তাহলে 2 মার্কস, 5 মার্কস বা 15 মার্কসে কোনো অসুবিধা হবে না। নেক্সট টপিকে, টপিক নাম্বার 3, স্ট্রাকচার অফ গভর্নেন্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিস। এই টপিকের ওপর 2 এবং 5 এবং 15 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল গভর্নেন্স? Number 2, what is the Rio Plus 20 conference? খুব important. And what is meant by Agenda 21? And what are the major features of the Rio Conference 1992 বা আর্টস সামিট যেটা আছে। নেক্সট হচ্ছে 5 এবং 15 মার্কসের কোশ্চেনের মধ্যে এই টপিকের ওপরে দেখে নাও কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। নাম্বার 1, এক্সপ্লেইন দ্য governance framework of environmental impact assessment at various level। এই ভেরিয়াস লেভেল বলতে সেন্ট্রাল, স্টেট অ্যান্ড রিজনাল, এই লেভেলে কিন্তু তোমাদের পড়তে হবে ফ্রেমওয়ার্কগুলো। নেক্সট কি, নেক্সট নাম্বার 2, এক্সামিন দ্য ভেরিয়াস স্টেজেস ফর ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিস অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। নেক্সট হচ্ছে discuss the role of, number 3, discuss the role of the State Pollution Control Board অর্থাৎ CPCBS and Central Pollution Control Boards CPCB in the implementation of EIA। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট ইউনিট নম্বর 2 দেখো, ইউনিট 2 প্রসেসেস। এখানেও কিন্তু 3টে টপিক আছে, টপিক 4, 5 অ্যান্ড 6, এনভায়রনমেন্টাল অ্যাপ্রেসাইজাল, কনসেপ্ট অ্যান্ড অবজেক্টিভস, স্টেজেস অফ কন্ডাক্টিং EIA, স্কোপিং অ্যান্ড স্ক্রিনিং ইউজিং এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম অর্থাৎ EIS, অ্যান্ড প্রিপারেশন অফ ইনভেন্টরি অ্যান্ড ম্যাট্রিক্স। এই প্রত্যেকটা ইউনিট 2 এর প্রত্যেকটা টপিক কিন্তু ধরে ধরে আমি প্রত্যেকটা টপিকের কী কী ধরনের কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আবার আলোচনা করেছি। সুতরাং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। এরকম তোমাদের জন্যই কিন্তু হেল্পফুল ভিডিওগুলো আমি পরপর দিতে থাকছি। সুতরাং তোমরা সবার আগে ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে এবং অবশ্যই ভিডিওটা তোমাদের কাজে লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি করে ভিডিওটাকে শেয়ার করো। এবং তোমাদের যদি কোনো ভিডিও দরকার বা মনে করো যে এই ভিডিওটা আমাদের দিলে খুব ভালো হয়, সুতরাং কমেন্টে অবশ্যই তোমরা কিন্তু লিখবে, আমি সেই ভিডিওটা কিন্তু দেওয়ার চেষ্টা করব।
তো নেক্সট টপিক নম্বর 4, এনভায়রনমেন্টাল অ্যাপ্রাইজাল কনসেপ্ট অ্যান্ড অবজেক্টিভস। এর মধ্যে 2 মার্কসের হোয়াট ইজ এনভায়রনমেন্টাল অ্যাপ্রাইজাল অ্যান্ড মেনশন 2 অবজেক্টিভস অফ এনভায়রনমেন্টাল অ্যাপ্রাইজাল। নেক্সট হচ্ছে 5 এবং 15 মার্কসের মধ্যে ডিসকাস দ্য অবজেক্টিভস অ্যান্ড সিগনিফিক্যান্স অফ এনভায়রনমেন্টাল অ্যাপ্রাইজাল, ডিস্টিংগুইশ বিটুইন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাপ্রাইজাল। এই কিন্তু অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাপ্রাইজালের মধ্যে কিন্তু পার্থক্যটা তোমাদের তৈরি করতে হবে। নেক্সট টপিক নম্বর 5, stages of conducting environmental impact assessment and scoping screening using environmental information system EIS। এই কোশ্চেনগুলো একবার দেখে নাও, 2 অথবা 5 মার্কসের। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম অর্থাৎ EIS। নেক্সট হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম হাব। নাম্বার 3, হোয়াট ইজ রিসোর্স পার্টনার RPS। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট 5 এবং 15 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। ডিসকাস দ্য অবজেক্টিভস অফ এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম অর্থাৎ EIS এর অবজেক্টিভসগুলো জানতে হবে। ডিসকাস দ্য ইউজ অফ এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম ইন স্কোপিং অ্যান্ড স্ক্রিনিং প্রসেস অফ EIA, অর্থাৎ কীভাবে এই EISটা স্কোপিং এবং স্ক্রিনিং প্রসেসের ভাবে ইউজ করা হয় EI এর ক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। নেক্সট হচ্ছে এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট সিস্টেম, অর্থাৎ স্ট্রাকচার মানে গঠন এবং ফাংশন মানে তাদের কাজ দুটোই কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং লিখতেও হবে, এবং এই কোশ্চেনগুলো কিন্তু সব তৈরি করে রাখতে হবে তোমাদের। নেক্সট টপিক নম্বর 6, প্রিপারেশন অফ ইনভেন্টরি অ্যান্ড ম্যাট্রিক্স। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ অ্যাড হক প্রসেস, হোয়াট ইজ চেকলিস্ট, হোয়াট ইজ নেটওয়ার্ক অ্যান্ড ওভারলে প্রসেস ইন দ্য মেথড অফ EIA। নম্বর 4 হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ইনভেন্টারি, মেনশন ইটস মেইন অবজেক্টিভস। ওকে, এটা কিন্তু 5 মার্কসেও কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে দেখো 5 এবং 15 মার্কসের কোশ্চেনগুলোর মধ্যে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ চেকলিস্ট। বিভিন্ন ধরনের যে চেকলিস্টগুলো আছে সেই চেকলিস্টের সাথে সাথে যেমন সিম্পল বা ডেসক্রিপটিভ চেকলিস্ট পরে কোশ্চেনগুলোকে আছে, সেই প্রত্যেকটা চেকলিস্টের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ নেক্সট কোশ্চেনগুলো পড়ে নাও, আমি বলে দিচ্ছি কিভাবে আসতে পারে। নাম্বার 2, ডিস্টিংগুইশ বিটুইন সিম্পল অ্যান্ড ডেসক্রিপটিভ চেকলিস্ট মেথড। সুতরাং এখানে কিন্তু আসতে পারে যে সিম্পল চেকলিস্ট মেথডের সুবিধাগুলো কী কী বা অসুবিধাগুলো কী কী, বা ডেসক্রিপটিভ চেকলিস্টের মেথডের অ্যাডভান্টেজগুলো কী কী, এইভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। নেক্সট নাম্বার 3, ডিফারেন্স বিটুইন স্কেলিং অ্যান্ড স্কেলিং ওয়েটিং চেকলিস্ট মেথড, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ম্যাট্রিক্স মেথড, ডিসকাস ব্রিফলি দ্য লিওপোল্ড ম্যাট্রিক্স উইথ ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। নাম্বার 4। নেক্সট দেখো ইউনিট 3, এখানে মেথডস, তার মধ্যে দেখো অনেকগুলো কিন্তু সাব টপিক আছে, যেমন 7, 8, 9, 10, 11, 12, 13 and 14। এই প্রত্যেকটা টপিক কিন্তু ধরে ধরে আমি সেই টপিকের রেসপেক্টে কোন কোন কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একবার দেখে নাও। টপিক নাম্বার 7, মেথোডোলজিস
for environmental impact assessment, impact assessment, রিস্ক অ্যাসেসমেন্ট, কস্ট বেনিফিট, এই হলো তোমাদের টপিকের মূল হেডিং। সেই রেসপেক্টে কী দেওয়া আছে, ফার্স্ট 2 অথবা 5 মার্কসের কোশ্চেনের মধ্যে হোয়াট ইজ সিবিএ অর্থাৎ হোয়াট ইজ কস্ট বেনিফিট অ্যানালিসিস। নাম্বার 2, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাসেসমেন্ট অর্থাৎ ERA। State 2 main component of risk assessment. Mention the need of cost benefit analysis for environmental impact assessment or EIA। 5 এবং 15 মার্কসের কোশ্চেন এবার দেখে নাও কি কি আছে। নাম্বার 1, discuss the relationship between cost benefit analysis and environmental impact assessment। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, discuss the importance of risk assessment for EIA, and number 3, explain the various approaches and stages environmental impact assessment। Next, topic number 8, stakeholders participation, local bodies, citizens and relevant spot। এর মধ্যে 2 অথবা 5 মার্কসের যে কোশ্চেনগুলো আছে একবার দেখে নাও। হু আর দ্য কি স্টেক হোল্ডার্স ইন দ্য EIA প্রসেস। এক্ষেত্রেও কিন্তু বলতে পারে যে হোয়াট ইজ স্টেক হোল্ডার্স, এরকম কিন্তু কোশ্চেনও দিয়ে দিতে পারে। অ্যান্ড হাউ ডু, নেক্সট কোশ্চেন, how do local bodies contribute to the EIA process? Next, number 3, state the purpose of expert appraisal committee EAC in the environmental impact assessment process। এই প্রসঙ্গত আমি কিন্তু বলে রাখি যে তোমাদের SSC 2 পেপারে অনেক কিন্তু এরকম শর্ট ফর্ম দেওয়া আছে, পরীক্ষার সময় কিন্তু এরকম শর্ট ফর্ম দিয়েও কিন্তু 2 মার্কসের বিভিন্ন কোশ্চেন আসতে পারে। তার জন্য দেখো খুব সুন্দর করে কিন্তু আমি প্রত্যেকটা ব্রড কোশ্চেনের এই রকম কখনো যদি কোনো ফুল মার্কস বা কোনো শর্ট ফর্ম দিয়ে কোনো কোশ্চেন দিতে পারে, তার জন্য কিন্তু আমি দুটো ফুল এবং শর্ট ফর্ম দুটো দিয়েই কিন্তু তোমাদের কোশ্চেনটা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কিন্তু নিজেরাও কিছু কিছু যেগুলোতে তোমরা শর্ট ফর্ম মনে রাখছো সাথে সাথে কিন্তু ফুল ফর্মটাও মনে রাখবে। এবার সেই সম্পর্কে কিছুটা 2 মার্কসের মতো করে তৈরি করে রাখবে, কারণ আবারও বলছি যে তোমরা এবার ফার্স্ট পরীক্ষা দেবে এই টপিকের ওপরে, সুতরাং সব মানে সিলেবাস ধরেই কিন্তু তোমাদের কমপ্লিট করে পরীক্ষা দিয়ে যেতে হবে। আমি শুধু তোমাদের কিছুটা কোশ্চেন তোমাদেরকে সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো ধরে কিন্তু পরবর্তীতে তোমরা পুরো সিলেবাসটাই কমপ্লিট করতে পারবে। তো দেখো নেক্সট 5 এবং 15 মার্কসের কোশ্চেন। ডিসকাস দ্য নিড or advantages of public participation in EIA। এক্ষেত্রেও কিন্তু তোমাদের 2 মার্কসের কোশ্চেন এভাবে দিতে পারে যে মেনশন 2 নিডস অফ পাবলিক পার্টিসিপেশন ইন EIA, অথবা স্টেট the 2 advantages of public participation in environmental impact assessment। এভাবে কিন্তু 2 মার্কসের কোশ্চেন দিতে পারে। নেক্সট, নাম্বার 2, discuss the significance of stakeholders participation in environmental impact assessment। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। নেক্সট, টপিক 9, prediction scenario and mitigation and assessing alternatives। এর জন্য যে 2 অথবা 5 মার্কসের কোশ্চেন দিয়ে রেখেছি দেখে নাও একটু। হোয়াট ইজ TOR অর্থাৎ টার্মস অফ রেফারেন্স। নেক্সট, রাইট দ্য এম অফ প্রেডিকশন সিনারিও। নেক্সট, হোয়াট ইজ দ্য রোল অফ মিটিগেশন ইন EIA। এবার 5 অথবা 15 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। ডিসকাস দ্য
difference method of environmental impact prediction. Number 2, discuss the significance of stakeholders participation in environmental impact assessment. খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট দেখো, explain the characteristics and the mitigation hierarchy in environmental impact assessment. And number 4, describe the importance of determining alternatives in EIA and describe the different alternatives of environmental impact assessment. এক্ষেত্রে কিন্তু বিভিন্ন যে অল্টারনেটিভস আছে তার গুরুত্বগুলো এবং অল্টারনেটিভসের যে বিভিন্ন টাইপসগুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করতে হবে। নেক্সট, নাম্বার 10, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট রিপোর্টিং। এর মধ্যে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নাও একবার, 2 মার্কস এবং অথবা 5 মার্কসের জন্য। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট রিপোর্টিং? হোয়াট ইজ মেইন অবজেক্টিভস অফ অ্যান environmental impact assessment report, and name 2 key element of an environmental impact assessment report. এর মধ্যে 5 এবং 15 মার্কসের যে কোশ্চেন দুটো এখানে আমি দিয়ে রেখেছি, দেখে নাও। এক্সপ্লেইন দ্য অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স অফ EIA রিপোর্ট অথবা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট রিপোর্ট, তার অবজেক্টিভস এবং তার ইম্পর্টেন্স এখানে লিখতে হবে। নাম্বার 2, ডিসক্রাইব দ্য ভেরিয়াস স্টেজেস অফ প্রিপেয়ারিং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট অর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট রিপোর্ট। ক্লিয়ার? নাম্বার 11, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট মনিটরিং অ্যান্ড রিভিউ। তো দেখো, ফার্স্ট 2 অথবা 5 মার্কসের যে কোশ্চেনটা, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট মনিটরিং অ্যান্ড হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ environmental impact assessment monitoring, and mention 2 method used in environmental impact assessment monitoring. And number 4, what are the basic principle of review of environmental impact assessment? Or এভাবে আসতে পারে কি, what are the basic principle of review of environmental impact monitoring? নেক্সট 5 এবং 15 মার্কসের কোশ্চেনটা দেখে নাও। এক্সপ্লেইন দ্য অবজেক্টিভস অ্যান্ড কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মনিটরিং। নেক্সট নাম্বার 2, ডিসক্রাইব দ্য ভেরিয়াস স্টেজেস অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মনিটরিং অ্যান্ড রিভিউ। বিভিন্ন স্টেজেসগুলো পড়তে হবে, ফেজগুলো পড়তে হবে। অ্যান্ড অ্যানালিসিস দ্য সিগনিফিক্যান্স অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট মনিটরিং অ্যান্ড রিভিউ। তাহলে রিভিউ অ্যান্ড মনিটরিংয়ের যে সিগনিফিকেন্স বা গুরুত্ব আছে সেটাও কিন্তু এখানে পড়তে হবে। নেক্সট নাম্বার 12, এনভায়রনমেন্টাল অডিট রেলিভেন্স অ্যান্ড প্রসেসেস। কী পড়তে হচ্ছে এখানে? হোয়াট ইজ এনভায়রনমেন্টাল অডিট? আমি কিন্তু প্রিভিয়াস ফার্স্ট টপিকেও কিন্তু এই কোশ্চেনটা আমি দিয়ে রেখেছিলাম, সুতরাং এই টপিকের রেলিভেন্সের মধ্যে এটা আছে, আবার দিলাম যে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল অডিট, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি। অ্যান্ড হোয়াট ইজ এনভায়রনমেন্টাল অডিট সাইকেল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড হোয়াট ইজ এনভায়রনমেন্টাল কমপ্লিয়েন্স অডিট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এগুলো তাহলে 2 মার্কসের কোশ্চেনের জন্য তোমরা পড়ে রাখবে, 2 অথবা 5। এবং নেক্সট হচ্ছে 5 এবং 15 মার্কসের কোশ্চেনের মধ্যে ডিসকাস দ্য অবজেক্টিভস, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নেসেসিটি অফ এনভায়রনমেন্টাল অডিট। একটা কোশ্চেনের মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট দিয়ে রেখেছি, যেমন ডিসকাস দ্য অবজেক্টিভস অফ এনভায়রনমেন্টাল অডিট এভাবেও দিতে পারে, বা ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এনভায়রনমেন্টাল অডিট, বা ডিসকাস দ্য নেসেসিটি অফ এনভায়রনমেন্টাল অডিটস। আবার এক্ষেত্রেও কিন্তু 2 মার্কসের জন্য এইভাবে দিতে পারে যে স্টেট দ্য 2 অবজেক্টিভস অফ এনভায়রনমেন্টাল অডিটস, বা স্টেট দ্য 2 নেসেসিটি অফ এনভায়রনমেন্টাল অডিটস, এইভাবেও কিন্তু কোশ্চেন দিতে পারে। নেক্সট হচ্ছে কি, ক্লাসিফাই দ্য এনভায়রনমেন্টাল অডিট। এনভায়রনমেন্টাল অডিটের যে বিভিন্ন ক্লাসিফিকেশন হয় সেই ক্লাসিফিকেশনটাও তোমরা পড়ে রাখতে হবে, এখানে দিয়েছি, কারণ ওই ক্লাসিফিকেশন থেকেও কিন্তু বিভিন্ন 2 মার্কসগুলো দিতে পারে। অ্যান্ড নেক্সট, এক্ষেত্রে দেখো দুটো কিন্তু টপিক আমি একসাথে দিয়েছি, এখানে টপিক
নাম্বার 13 অ্যান্ড 14, এক্ষেত্রে EIA অথবা EMP, কেস স্টাডি অফ এ মেট্রো রেল প্রজেক্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের কেস স্টাডি অফ হাইওয়ে প্রজেক্ট, অর্থাৎ একটা মেট্রো রেল, একটা হাইওয়ে, এই প্রজেক্টের উপর বেস করে কী ধরনের কোশ্চেন আসতে পারে। এখানে বেসিক্যালি 2 মার্কস অথবা কোশ্চেনগুলো আসে না, তার জন্য আমি 5 অথবা 15 মার্কসের কোশ্চেনে আমি রেখেছি, বা আসে না বলতে মানে আসার প্রবাবিলিটি খুবই কম। তার জন্য এখানে একটা কোশ্চেনই আসতে পারে, সেই রকমের জন্যই একটা টাইপের আমি জাস্ট দিয়ে রেখেছি। তোমরা এইভাবে কিন্তু প্র্যাকটিসটা করে রাখবে। দেখো কীভাবে দিয়েছি, ডিসক্রাইব দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং কেস স্টাডি অথবা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের কেস স্টাডি অফ এনি মেট্রো রেল অ্যান্ড হাইওয়ে প্রজেক্ট। তাহলে যে কোনো একটা মেট্রো রেলের প্রজেক্টের নাম উল্লেখ করে দিতে পারে, বা যে কোনো একটা হাইওয়ে প্রজেক্টের নাম উল্লেখ করে দিতে পারে। কীভাবে আসতে পারে দেখে নাও একবার, এইভাবে কিন্তু নাম দিয়ে দিয়ে আসতে পারে, যেমন ইভালুয়েট দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট প্রসেস অথবা ইভালুয়েট দ্য এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিং প্রসেস অফ কলকাতা মেট্রো প্রজেক্ট, এটা তোমাদেরকে লিখতে হতে পারে, বা মুম্বাই এক্সপ্রেস হাইওয়ে প্রজেক্ট, বা ব্যাঙ্গালোর মেট্রো প্রজেক্ট, বা NH 516E প্রজেক্ট ইটিসি। মানে এইভাবে কিন্তু তোমাদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, তার প্রজেক্ট বা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের তার যে বিভিন্ন প্রসেস, এইভাবে কিন্তু কোশ্চেনটাকে তোমাদেরকে সাজিয়ে রাখতে হবে। সুতরাং এই ওভারঅল আলোচনাটা কিন্তু আমি তোমাদের পাশে রাখলাম, কারণ এই টোটাল কোশ্চেনটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু বারবারও বলে রাখছি, যারা টোটাল হোল সিলেবাস কমপ্লিট করবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইজি হবে পরীক্ষাটা খুব ভালোভাবে দেওয়ার। কিন্তু এই সিলেবাসটা কিন্তু আমি তোমাদের কমপ্লিট করলে, এই সিলেবাসটাও কিন্তু তোমাদের হোল সিলেবাসটাই অনেকটাই কমপ্লিট করবে। কিন্তু সবার আগে সাজেশনের ওপর বেস না করে তোমরা বই পড়ার চেষ্টা করবে। যদিও আমি এই সাজেস্টিভ কোশ্চেনের মধ্যে দিয়ে তোমাদের সিলেবাসটা একটু কভার করার চেষ্টা করেছি, যেহেতু তোমরা এবার প্রথম পরীক্ষা দেবে। তো এই সুন্দর করে ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই আমি তৈরি করেছি বেসিক্যালি, এবং পরবর্তীতে আরও অনেক এরকম হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। কিন্তু তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমরা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখো, কারণ এইরকম হেল্পফুল ভিডিওই কিন্তু আমি তোমাদের জন্য প্রত্যেকবার এরকম করে নিয়ে আসি। তাই সবার আগে যাতে নোটিফিকেশানটা তোমাদের আগে পৌঁছে যাবে। এবং আমার ফেসবুক পেজ পিটি স্যার উইথ জিওগ্রাফিতেও ফলো করে রাখো, কারণ এই ভিডিওটা কিন্তু তোমরা ফেসবুক পেজেও থেকেও তোমরা দেখতে পাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, এবং কমেন্টে তোমরা যদি কোনো কোশ্চেন সম্পর্কে কোনো সমস্যা থাকে, বা কোনো ভিডিও নিয়ে কোনো সমস্যা থাকলে, বা কোনো টপিক তোমরা বুঝতে পারছো না, তার জন্য ভিডিও চাই, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো। আমি সেই বুঝে তোমাদের সেই রকম ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো গুড লাক ফর দ্য এক্সাম, সবাই ভালো থেকো এবং এক্সামের জন্য ভালো করে প্রিপারেশান নাও। তো দেখা হবে আবার এইরকম কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্ত।